মর্নিং, গুড মর্নিং। এই দুদিন ধরে কি শুরু হয়েছে বলো তো? মেঘলা বৃষ্টি, মেঘলা বৃষ্টি। গাছটাতে কি জাম হয়েছে দেখো। ভর্তি জাম এই গাছটাতে। এখন পেকে পেকেও গেছে, কালো কালো হয়ে গেছে। আর সেই লেভেলের হনুমান এসে এটাকে সদ্গতি করছে। চলো, দাদা ভাই বোধহয় ফুল তুলে নিয়েছে, কারণ জামা কাপড় তো আমি মেলে দিয়ে গেলাম, ফুলটা তুলে নিয়েছে ওরা। চলো, দাদা গেছে ফুল আনতে। আজ বৃহস্পতিবার, ফুল আনতে গেছে। চলো, এগুলো সদাই মালা এসছে কিছু, এগুলো তুলতে হবে। জামাটা খুলে আজকে হচ্ছে বৃহস্পতিবার। ভোর 5টায় উঠে কি কাজ করি চলো। এখন এই ঘরে জানলা দরজা কিচ্ছু খুলিনি। এই যে দেখো না, জামা কাপড় ভুর করা। আমার মতো কে আছে যে সকালবেলা হলেই ভাবতে থাকো যে কোথা থেকে শুরু করব? আমি কিন্তু তাই ভাবি, সকাল হলেই আমি ভাবতে থাকি যে কোথা থেকে কাজ শুরু করব। কারণ প্রচুর কাজ থাকে তো, বুঝে উঠতে পারি না কোনটা আগে করবো আর কোনটা পরে। ওর জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। দেখো, এই যে স্টার্ট হলো সকালে ঘুম চোখটা ছেড়ে, এগুলো ধরো সব কিছু এসছে তোমার জামাই ষষ্ঠী উপলক্ষে। যে কাবি ছোলা বলো, চিড়ে বলো, এগুলো লাগবে আমাদের। মুড়ি এগুলো ঘরে নেইও, প্লাস লাগবে পোস্ত, সর্ষে সব এসছে, চা পাতা, এগুলো সব গুছিয়ে ঢালতে হবে। ঘর ঝাড় দেওয়ার ব্যাপার আছে, ঘর পরিষ্কার করা, বাবানের ডান্স ক্লাস, আজ বৃহস্পতিবার। মানে ভাবলেই যেন শরীরটা এমনি খারাপ লাগে যে কত কাজ। আমাদের ঠাকুর দেওয়াটা যেটা সব থেকে ম্যান্ডেটারি। তোর বক্তব্যটা বল, ম্যামে না করে বলে ফেল। এখন ওকে আদর করতে হবে। চিন্তা করো, সকালবেলা ওই যে গায়ের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছে। ওকে এখন ধরবো না, কেন বলো তো? আমার অ্যালার্জি আছে তো। ওদেরকে ধরলে, কালকে ধরেছি, আমার চোখে চুলকানো হয়ে চোখ ব্যথা করেছে। ওর জন্য আমার কাছে এসছে আদর খাবে বলে। তোমাদের সাথে কথা বলে চলে এসছি, কাজে হাত দিয়ে দিয়েছি। বিছানার চাদরটা পাল্টালাম, কারণ এই বৃষ্টি বিছানার চাদর আমার পাল্টাতে হয়। নাহলে কী বলো তো, সারাদিন এই বাবানের ছুটি তো, স্কুলে যায় না, সারাদিন এই বিছানাটা পালঙ্কের থেকে নামতে পারে না। আর ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে তখন একটু গান শুনছিলাম। কাজ করতে করতে না বোরিং লাগে, তখন কেউ একটু গান শুনি। আর আমি চাই কি বলো তো, গান শুনলে না সবাই কাজ করবে, এতে দেখবে কাজও খুব ভালো হয় আর হচ্ছে মাইন্ড ফ্রেশ হয়। যত গান শুনবে, স্যাড সং একটু কম শোনো, কারণ জীবনটা তো স্যাডে ভর্তি। ও যত স্যাড সং শুনবে তখন চোখ দিয়ে ঝরঝর করে বেরিয়ে আসবে। ওর জন্যে একটু রোম্যান্টিক গান শুনবে। ঘরটারও ঝাঁপ দিয়ে দিলাম, দেখতে পেলো তোমাদের সাথে। আর এদিকে কিন্তু গানটা কিন্তু চলছে, গান কিন্তু বন্ধ নেই। তারপরে চলে এলাম ওই যে মোছামুছি করতে, আর ওটা পাল্টে দিলাম ইনভার্টারের ওপরটা, টি টেবিলের ওপরে কাপড়গুলো সব পাল্টে দিলাম। কিন্তু এই ঝলকে তোমাদেরকে দেখিয়েও দিলাম, আবার বলেও দিলাম ওগুলো পরিষ্কার করেছি। গুড মর্নিং, গুড মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো আছো? আমি ভালো আছি। কে কোথা দিয়ে দেখছো আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে দিদি আমি এখান থেকে দেখি, আমার ভালো লাগবে। কেমন? ছোটোদের কারণে ভালোবাসা, বড়োদেরকেও জানাই প্রণাম। যে যে প্রান্ত থেকে দেখছো, যে যেভাবে সাপোর্ট করছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আমার সকাল থেকে আজকে অনেক কাজ করেছি, অনেক, যার জন্য তোমাদের সামনে আসতে পারিনি। আর যদিও বা কী হয়েছে, আসা যেত, কারণ ডেলি লাইফস্টাইলে তো ডেলি জিনিসে শেয়ার করি আমি, আসা যেত। কিন্তু আমি একটু জোরে সাউন্ড দিয়ে গান শুনছিলাম। গান অবশ্যই শুনবে, গান শুনলে মন এবং ব্রেন খুব ভালো থাকে, দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। গান শুনবে, ভালো ভালো গান শুনবে, গান শুনলে মাইন্ড ফ্রেশ হয়, সব সময় জানবে। আমি ওটাকে একটু ফ্রেশ করছিলাম, যদিও আমার অল টাইম ফ্রেশ থাকে, কারণ কারোরটা তো মাথায় নিয়ে রাখি না, ওর জন্য অল টাইম ফ্রেশ থাকে। তারপর একটু বেশি ওভার ফ্রেশ রাখি, এক্সট্রা এনার্জি নিয়ে রাখি, এইরকমই। তো চলো, এই জায়গাটা তোমাদেরকে তখন দেখিয়েছি, তখন গান চলছিল, ওটা মিউট করে দিতে হবে, ভয়েস দেবো ওখানে। তো চলো, এই যে এইগুলো সব ক্লিন করে দিয়েছি, ইনভার্টারের ওপরটা দেখিয়েছি, ওই জায়গাটা ক্লিন করে দিয়েছি, সব কিছু ঘরের আর কি ক্লিন করে দিয়েছি। কিন্তু কাচতে পারছি না আজকে আমি 2 দিন ধরে। কালকেও কাচতে পারিনি, সার্ফ ছিল না বলে। আজকেও দেখো, এই যে আজকে হচ্ছে বৃষ্টির জন্য, আজকে সার্ফ এনে দিয়েছে, কিন্তু বাইরে লাগাতার বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টির মধ্যে কি বলতো, কেচে না ওই যতই ঘরে মেলে একটা ঘটকা গন্ধ ছাড়ে। এ দেখো, ভালো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ,
এবার ওই বারেবার মেলো তোলো, মানে এটা লাগাতার হয়ে যাচ্ছে, নিম্নচাপের বৃষ্টি তো হচ্ছে, ওই জন্য আর কাচলাম না, সমস্ত কিছু জড়ো করে রেখে দিয়েছি। যেদিন রোদ দেবে সেদিন কাচবো, আর কি করা যাবে। দুঃখের কথা কি বলি গো, কারণ কি বলতো, জমে থাকলে না আমার টেনশন হয়ে যায়, যখন কাচতে বসবো না শেষই হবে না, শেষই হবে না। শুধু তো কাঁচা না, কাচার পর মেলা, মেলার পর আবার ভাঁজ করা, বুঝেছো। এই জায়গাটা পরিষ্কার করব, সেটা আজকে হোক বা কালকে, কারণ আজ বৃহস্পতিবার, পুজোর চাপ আছে, আজকে ইচ্ছা নেই আর হাত দেওয়ার। কালকে একবার ট্রাই নেবো, এই জায়গাটা সকালবেলায় ট্রাই নেবো, এই জায়গাটা আর এই জায়গাটা, বুঝেছো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর আশা করি আমার ঘরে কোনো জায়গায় তো ময়লা থাকে না, সব পরিষ্কার করে রেগুলারই করে দেওয়ার জন্য এক্সট্রা করে আলাদা করে আর পরিষ্কার করতাম। তো চলো, সামনে এসছি, অনেকক্ষণ কথা বললাম, দেখা দিলাম, এবার ব্রেকফাস্ট রেডি করি। বেগুন ভাজা, রুটি, দাদাভাই অর্ডার দিয়ে গেছে, এসছে, আটা মাখাও হয়ে গেছে, ওই দুটো পরে ভাজবো। তোমাদের দাদাভাইয়েরটা আগে রেডি করে দিয়ে দিই, টাইম হয়ে গেছে তো, ওষুধ খাই দেখে ওকে টাইমে আমি চেষ্টা করি যতটা পারি টাইমে দেওয়ার। পরিষ্কার করলে সেই জায়গায় যেন কিছু রাখতেই অস্বস্তি হয়, তাই না বলো? পরিষ্কার এমন একটা জিনিস, সেটা ছেঁড়া হোক, বাট পরিষ্কার থাকলে মনটাও যেন খুব ভালো হয়ে যায়, আমার তো তাই লাগে। ওই নোংরা গিদো হয়ে থাকার থেকে ছেঁড়া হোক, অ্যাটলিস্ট একটু পরিষ্কার হলে দেখতেও ভালো লাগে। চলে এসছে টিফিন নিতে, ঢাকনাটা কোথায়? দেখি, রুটি খেলে রুটি খাবো, মুড়ি খেলে মুড়ি খাবো, ওই সব বের করে রেখেছি আলমারির ভেতর থেকে, ঠিক আছে। হ্যাঁ, ভাত নামিয়ে উপর দিয়ে রাখলাম, টিফিন খাওয়া তো হয়ে গেছে, দেখেই নিয়েছো তো। ঠাকুর দিয়ে এসে তারপরে আবার রান্না বসাবো। আর ভাত হয়ে গেছে, ভাত উপর করে দিলাম, আর এখানে দেখছি ফ্যাচ ফ্যাচ করছে, ডাল হয়ে গেছে, আর এখানে মটর ডাল ভেজানো আছে, ঠিক আছে। আর আলু সিদ্ধ হবে, আর বেগুনি হবে, ঠিক আছে। ডাল, আলু সিদ্ধ, বেগুনি এগুলো হবে, সেগুলো ঠাকুর দিয়ে আসবো তারপর। তো চলো এবার ঠাকুর ঘরে যাব। এখানের কাজ অলমোস্ট সমস্ত কিছু হয়ে গেছে, বড়োদেরকে খাওয়ানো, ঘরটার টিপটাপ করে রাখা, সব কমপ্লিট, ঠিক আছে। এখানে আর কোনো কাজ বাকি নেই, এবার ঠাকুর ঘরে যাব, চলো। সব বৃষ্টিতে ভিজছে দেখে, এগুলো সব কালকে, আজকে তার বাইরে মেলতেই পারছি না। তো চলো, ঠাকুর ঘরে গোপাল সেবা হয়ে গেছে, ওই যে গোপালদার সেবা হয়েছে, দাদাভাই ফুল দিয়ে গেছে, ফুল কিনে রেখে দিয়ে গেছে। চলো এবার চটচট করে দিয়ে দিই। লেগেছে আমার, ভলুকে আদর করতে গেছে, ওর নোকে একটু আমার পায়ে এখানে লেগেছে, বুঝলে তো। ও সেই থেকে ওখানে আমার পেছন পেছন ঘুরছে। কি বলো, কি আছে বাবা? আর এ দেখো না, এর ব্যাপারটা হচ্ছে আমি ঘরে থাকি, তুই বাইরে থাকিস, তুই বাইরে যা। কী হয়েছে? আমার কিছু হয়নি। হ্যাঁ, আমার কিছু হয়নি মা, চলো চলো চলো। ও ভয় পাচ্ছে, ও ভয় পাচ্ছে, ওকে ভয় দেখায় না। চলো চলো দেখি, চলো তো দেখি, বাটাটা নামাতে চল। চলো, ঠাকুর দেওয়া হয়ে গেছে, দেখো পেছন, ও ভাবছে কি না কি আমার হয়েছে। কি সুন্দর ওয়েদারটা দেখেছ, ঠান্ডা ঠান্ডা কুলুকুলু ওয়েদার আজকে। দেখবে বাচ্চাগুলো দেখো, আমি শুধু যাব, দেখো। খবর কি, খবর কি? ভলু আমার পেছনে, দেখো দেখো দেখো, মানে হুজ্জুতিয়া, মানে ওখান দিয়ে সরাবে ওকে, আমি আদর করতে এসেছি। ভালোবাসাটা সবাই বলছে, দেখো হিংসা কি, কে না না, ভালো 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 ভালো, কত ভালো বাচ্চাগুলো, কত ভালো। ভালো ভালো আছো তো, একটু আদর করি, আছো 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 আছো,
ওইটা থাকে বেশি, ওইটা দেখলে বেশি দেখে, খাওয়াতে ব্যস্ত। আমি চলে গেলাম। আয় আয়। একটু বৃষ্টি হওয়াতে দেখো গাছগুলো কি সুন্দর ফকফক করছে, পাতা টাতাগুলো রোদেতে পুরো ঝলসে গেছিলো গাছগুলো। দুদিনের বৃষ্টিতে গাছগুলো কি দারুণ হয়ে গেছে, এই জন্য কথা বলছে। আজ মনে হচ্ছে ঢালবে বিকেলে। হ্যাঁ আকাশের অবস্থা আমার হয়ে গেছে ঠাকুর ঘরে মোটামুটি কাজ। বাবানকে বলে দিচ্ছি বাটার না দিয়ে দিক, নাহলে আমার আবার ওদিকে হবে না। দেখে নিয়েছ সমস্ত কমপ্লিট। বৃহস্পতিবারের পুজো মিটলো। চলো আমার মোটামুটি লঙ্কা ভাজা হয়ে গেছে, বড়া এক বাটি ভেজে নিয়েছি, বাকি আছে শুধু বেগুনিটা। এবার বেগুনিটা হচ্ছে অপশনাল হচ্ছে, এখন লাগবে কি লাগবে না। এবার তোমাদের দাদা ভাইয়ের আবার খেতে ইচ্ছা করেছে, এখন দেখা যাক কী করে, কারণ আমার জোর খিদে লেগে গেছে। তার মধ্যে আমার ডান্সের ক্লাস যাব, বৃষ্টি পড়ছে, সব মিলিয়ে একদম। চলো হ্যাঁ রান্না তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আজ কি কি করেছি এই দেখো। ভাত করেছি, এই যে ডাল করেছি, আর এই যে আলু সিদ্ধ, আর ওখানে ওই যে বড়া আর বেগুনি। ঠিক আছে চলো। সন্ধে দিয়ে চলে এসেছি, সন্ধে দিয়ে চলে এসে এক ঝুড়ি বাসন ছিল, এগুলো সব গোছালাম। বাবান হচ্ছে আমার থেকে বেশি চাখর হয়ে গেছে, যা দেখছি আমাকে সমানে বলে যাচ্ছে, সন্ধেটা দিয়ে আসতে বসতে দিচ্ছে না। চা বসাও সে বয়স্কদের মতো। ও অনেকটা ঠিক ওর সেই দাদানের মতো আজকে দেখছি জন্য ওকে। ও দাদান ঠিক এরকম, মানে চায়ের টাইম হয়ে গেলে চায়ের টাইম ছাড়া উনি তো খুব চা খেতেন। বাবানের দাদু মানে এই বাড়ির দাদু, তোমাদের দাদা ভাইয়ের বাবা খুব চা খেতেন। তো আজকে যেন আমি বাবানকে সেই রকম দেখছি, চা খাবো, ঠিক ওরকম লাগছে শুনতে। ওর দাদান ঠিক এরকম করতো ওর মামামের সাথে। ভোর 4টের সময় উঠতো আমার শ্বশুরমশাই, পটি করতে যেতেন ভোরবেলা, তখনই ওনাকে চা করে দিত আমার শাশুড়ি। মানে বিশাল ব্যাপার, ভোর 3টে উঠুক 4টে উঠুক ওনাকে চা করে দিতে হবে। চলো লাইটগুলো অফ করে দিই। এই হ্যাঁ বৃষ্টিটা একটু ধরন দিচ্ছে, আবার ঝরছে। বাইরে যে একটু বেরোবো তার উপায় নেই। আমার বৃষ্টি একদম ভাল লাগে না। না চাটা খেয়ে ভেবেছিলাম আজকে একটু ঘরে থাকবো, যেহেতু ডান্স ক্লাস নেই। তোমাদেরকে বললাম না স্যার আজকে ছুটি দিয়েছে বৃষ্টির জন্যে। তো বৃষ্টিটা এখন একটু ধরন দিয়েছে, দাওয়া এই গেটে আবার তালা দেওয়া, চাবিটা নিয়ে আসি। চা খেয়ে চলে গেছিলাম, দিয়ে আজকে অনেকগুলো কাজ মিটিয়ে এলাম। ভেবেছিলাম বেরোবো না, তো দেখলাম বৃষ্টিটা ধরন দিচ্ছে দেখে বেরিয়ে গেছি। কিছু নাইটি এনেছিলাম, সেগুলো সব সেলাই করতে দিয়ে এলাম, কারণ আমি নতুন জিনিস কিনে কী বলতো একটা করে সেলাই মেশিন টানা সেলাই দিয়ে নিয়ে তারপরে কেচে পড়ি, মোটামুটি অনেক দিন টেকে আমার ওর জন্যে। তো তারপরে আমি না আমার তো ভিডিওটা শেষ করতে হবে, আবার রাতে রান্না আছে, তো আমি তো শেষ করতে হবে। তা আমি কিছুক্ষণ আগে একটা কমেন্ট পড়লাম, কমেন্টটা পড়ে খারাপও লাগছিলো, কারণ কমেন্টটা যে করেছে তার সাথে আমার পার্সোনালি কথাও হয় কম বেশি, সে আমাকে শেয়ারও করে। তো আমি নাম বলছি না আজকে, তো তোমাকে বলছি তুমি আমার নিত্যদিনের ভিডিও দেখো, তুমি খুব রেসপেক্ট করো, সব ঠিক আছে। পরজন্মে তুমি আমি তোমার মা হতে চাই, বা তুমি আমাকে মাতৃরূপে দেখতে চাও তোমার সাথে, তুমি বলেছো ঠিকই আছে। এটা হচ্ছে যার যার ভাগ্য, আর কিছু না। তো একটাই কথা বলবো শুধু, তুমি যে কথাটা বলেছো নিজের মাকে ছোট করে কখনো কাউকে বড় করো না। মা যেমনই হোক সে তো মা, তোমাকে জন্ম দিয়েছে, তুমি আমাকে মা রূপে পেতে চেয়েছো পরজন্ম বলে কিছু। সেটা আমি অন্য কেউ হলে হয়তো খুবই খুশি হতো, আমিও খুশি হয়েছি সেরকমই। কিন্তু তুমি যে কমেন্টটা করেছো, নিজের মাকে কখনো ছোট করো না। আর যতটুকু আমি জানি শুধু একটাই কথা বলবো, এটা আমার না, এটা আমি সবার ক্ষেত্রেই বলি, মেয়েদের জানো তো অপমানটা শুরু হয় তার বাপের বাড়ির থেকে। জানি না এটা কতজন মেয়ে বোঝে বা জানে, জানি না, বলতে পারবো না। মেয়েদের প্রথম অপমান শুরু হয় তার বাড়ির থেকে, যার জন্যে কি হয় সেটা লং টাইম চলতে থাকে। যদি এবার প্রশ্ন করো কেন নীলিমাদি, মেয়ের বাড়ির থেকে বাপ মা কি নির্যাতন করে বা তাড়িয়ে দেয়? না, এখনও আমাদের সমাজে কিছু মেয়ের বাড়ি আছে
কিছু মেয়েরা আছে তারা খুব ওভার প্যাম্পার পায়, সেটা একটা আলাদা জায়গা। কিন্তু আমাদের মতো কিছু মেয়েদের সাথে যেগুলো হয়ে থাকে, যেটা একদম ফ্যাক্ট, তুমি দেখে মেয়ে যখন হলো তখন একটা মুখটা বেজার, তারপরে হলো যখন মেয়েটা বড় হলো তাকে বুঝিয়ে দেওয়া হয় তোমার বয়স হচ্ছে আমার বিয়ে দিতে হবে। 14-15 বছর মানে বিশাল বয়স হয়ে গেছে মেয়েটা যদি শিক্ষিত হতে চায় তাতে বাড়ির লোকের অসুবিধা। মেয়ে বিয়ে দেওয়ার পরে আমি দেখেছি এটা কিছু শ্রেণীর বাবা মায়েরা করে, মেয়ের জন্য কোনো কিছু ভেবে রাখে না, বিয়ে দিয়ে দিয়েছে স্বামী সব করবে, মানে সন্তানটা তো তোমার, তা তুমি কি করে মনে করো যে তোমার মেয়ের ফুল দায়িত্ব সেই ছেলেটাই নেবে? আরও কিছু মেয়েরাও আছে যারা শিক্ষিত হয়ে ঘরে বসে বসে ফোন টিপে টিপে সময় নষ্ট করে। কিছু মেয়েরাও আছে শিক্ষিত হয়ে তারা অন্য কিছু ভাবতেই পারে না যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমি কিছু করব, কিছু করে দেখাবো। আরে স্বামীকে পয়সাটা দেওয়াটা বড় কথা না, নিজের স্বাবলম্বীটা নিজে নষ্ট করে ফেলে মেয়েরা। এটা প্রায় মেয়েরা করে। এর জন্য বলি মেয়েদের বাড়ির থেকে শুরু হয়। মেয়েটাকে বিয়ে দেওয়া মানে ঝেড়ে ফেলে দিল, মেয়েটার নামে কিছু রেখে দাও যাতে মেয়েটার ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় মেয়েটা যেন এসে উঠে দাঁড়াতে পারে। এগুলো অনেক বাবা মা আছে এখনও তারা ভুল করে, এখনও বোঝালেও তারা বুঝবে না, তাদেরকে ঝুড়ি কোদাল হেসদি বোঝালেও বুঝবে না। এটা একটা। দ্বিতীয় কথা, মেয়েদের বিয়ের পরে দেখবে বাপের বাড়ি গেলে সব থেকে অপমানজনক লাগে, কী রে তুই একা, মানে এটা এতটা অপমানজনক লাগে মনে হয় যেন কার বাড়িতে এসছি, কাদেরকে দেখতে এসছি। হতেই তো পারে যখন মন ভালো লাগছে না গেলাম, গিয়ে ঘুরে চলে এলাম, কিন্তু তুই একা, মানে তাদের একটা আতঙ্ক, স্বামী ভাই তো অশান্তি করে এসছিস, ঘরের থেকে কি বের করে দিয়েছে, মানে এমন একটা আতঙ্কে তারা পড়ে যায়, জানি না, বলতে পারবো না। ওর জন্যে কী বলো তো, মেয়েদের সব জায়গায় হেয় হতে হয়, সব জায়গাতে। আমি তোমার অনেকটা ব্যাপারে তুমি আমার সাথে শেয়ার করেছো, শুধু এইটুকুই বলবো, ধৈর্য ধরো, সময়ের সাথে অপেক্ষা করো, আর নিজেকে স্বাবলম্বী তৈরি করো, নিজের পায়ে দাঁড়াও। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন, প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। তবে হ্যাঁ, এইটা ঠিক, প্রয়োজন মেয়েদের নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার পরে যদি পয়সাটা উড়িয়ে দাও তাহলে বলবো সেরকম দাঁড়িয়ে লাভ নেই। ফেসিয়াল করে যদি 4,000 টাকা চলে যায়, ড্রেস কিনে যদি 6,000 টাকা চলে যায়, তাহলে স্বাবলম্বী হয়ে লাভ নেই। তাহলে বলবো ওই অন্যের বাড়িতে যেরকম ফোন টিপে টিপে সময় নষ্ট করছো ওটাই ভালো আমি মনে করি। স্বাবলম্বী হওয়া মানে নিজের পাটাকে স্ট্রং করা। তুমি যেটুকু রোজগার করছো সেটুকুর মধ্যে নিজেকে গুটিয়ে রাখা না, নিজেকে দাঁড় করানো, নিজের শখ আহ্লাদ পূরণ করা, নিজের সন্তানের শখ আহ্লাদ পূরণ করা, স্বামীর পাশে দাঁড়ানো, এটাকে স্বাবলম্বী করে। তুমি নিজের ভবিষ্যতের জন্য 2 টাকা হলেও রেখে দাও, যে অন্তত আমি 2টো ডাল ভাত যেন খেতে পারি, আমি এটা মনে করি। তো চলো, তোমার কথাটা খারাপও লেগেছে, টোটালটাই জানি, তাও বলবো ধৈর্য আর সহ্য করে থাকো। একটা জিনিস জানবে সবসময়, পৃথিবীতে যারাই এসছে, যে এসছে, সে আমিও যে এসছি, এক চুল এখান থেকে ফাঁকি দিয়ে বেরোতে পারবো না কেউ। যেমন করব তেমন ভোগ করব, তেমন পাবো, তারপর এখান থেকে ছুটি। ওই তোমাকে আঘাত করলাম, আমি বিন্দাস আছি, চলে গেলাম, ইটের জবাব পাটকেল আমার কাছে আসবেই। আমি যদি তোমাকে ইট মারি তোমার কাছে পাটকেল আমার কাছে আসবেই। এটা শ্রীকৃষ্ণের কথা, আমার কথা না। যে আমাদের সৃষ্টিকর্তা সেই বলেছে তোমাকে পাঠিয়েছি তোমার ব্যবহারে কারোর জন্য আঘাত না লাগে, আর তোমাকে যদি কেউ আঘাত করে সেটা আমি বুঝে নেবো তার সাথে, কিন্তু তুমি সবসময় চেষ্টা করবে ভালো কিছু কাজ করা, তো সেটাই করো, ভালোই হবে। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, স্টুডেন্টস, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাজ করতে করতে পুরো হাঁপিয়ে যাচ্ছি এখন।